হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কাব্যের ঘুম ভেঙে যায় পানির ছিটায়। চোখ খুলে দেখে মেঘ সামনে এসে আছে। এই যে উঠুন, অফিস যেতে হবে, মিষ্টি হেসে বলে মেঘ। কাব্য উঠে বসে, সকাল সকাল এত মিষ্টি ভাষা কেন? কাব্য উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নাস্তার টেবিলে বসে। মেঘ পাশে দাঁড়িয়ে নাস্তা দেয়। কাব্য নাস্তা করে বের হবে, তখনই মেঘ এসে পাশে দাঁড়ায়। শোনো না মেঘ। কি কাব্য? জলদি আসবে। মারার নতুন কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, ভালোবাসায় মারব। আবার? চুপ। মেঘ কাব্যের কলার টেনে এনে কপালে চুমু দেবে, তখনই কাব্য সরে যায়। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। মেঘ হেসে তাকিয়ে থাকে। অফিস গিয়ে কাজে মন দেয় কাব্য। ব্যাগ থেকে ফাইল বের করার সময় খেয়াল করে ব্যাগ এ একটা বাটি। খুলে দেখে তাতে পায়েস আর একটা কাগজ। চুপচাপ খেয়ে নাও। কাব্য বুঝল এটা মেঘ করেছে। আর যাই হোক, পায়েসের সাথে রাগ না। কাব্য কাজ করতে করতে পায়েস খাচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠে। হ্যালো কাব্য। পায়েস ভালো হয়েছে মেঘ? হুম। খেয়েছ? খাচ্ছি। আর এই শোনো। কি? আইসক্রিম নিয়ে আসবা। কেন? খাবো। আচ্ছা। কাব্য ফোন রেখে দেয়। কিন্তু মেঘ আবার কল দেয়। আবার কি কাব্য? কল কাটলা কেন মেঘ? কি বলবা আর? কিছু না, রাখি। লাভ ইউ বলেই মেঘ কল কেটে দেয়। কাব্য ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে থাকে। কাব্য অফিস থেকে বের হয়। বাইকে উঠে বাসার দিকে যাচ্ছে, তখনই কাব্য দেখল মেঘ থানা থেকে বের হচ্ছে। কাব্য বাইক ব্রেক করে। মেঘ একটা রিকশায় করে চলে যায়। কাব্য বাইক ঘুরিয়ে থানার সামনে থামায়। থানায় গিয়ে অফিসারকে জিজ্ঞেস করে মাত্র যে মেয়ে বেরিয়ে গেল সে কার সাথে দেখা করতে এসেছিল। উনি রাজ নামের একজনের সাথে দেখা করতে এসেছিল অফিসার। কাব্য থমকে যায়। কিছু না বলে বেরিয়ে যায়। বাইকের সামনে এসে দাঁড়িয়ে যায়। মেঘ রাজের সাথে দেখা করতে, কিন্তু কেন? কাব্য বাইক নিয়ে সোজা ব্রিজের উপর চলে যায়। হালকা বাতাস বইছে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যায় কাব্য বাসায় ফিরে আসে। মেঘ হেসে সমানে এসে দাঁড়ায়, কিন্তু কাব্য তাকে এড়িয়ে রুমে চলে যায়। মেঘ অবাক হয়। মেঘ পিছু পিছু চলে যায়, কিন্তু কাব্য এখনও মেঘকে এড়িয়ে যায়। মেঘ অবাক হয়। কাব্য রেগে গেলেই এমন করে, কিন্তু কেন? মেঘ রান্নাঘরে চলে যায়। কাব্য বারান্দায় দাঁড়িয়ে থাকে। সে রাতে মেঘের দিকে তাকায় ও না কাব্য। পরের দিন অফিস বন্ধ। কিন্তু সকাল সকাল কাব্য উঠে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়। মেঘের একটু কেমন যেন লাগে, তাই সে ও তার পিছু নেয়। কিন্তু কিছু দূর আসতেই কাব্য গতি বাড়িয়ে চলে যায়। মেঘ খেয়াল করে এটা নিশির বাসায় যাবার রাস্তা। কিছুক্ষণের মধ্যেই কাব্যকে হারিয়ে ফেলে মেঘ। কিন্তু তার মনে হচ্ছে কাব্য নিশির বাসায় গেছে, তাই সে ও নিশির বাসায় যায়। দরজায় টোকা দিতেই বুঝতে পারে দরজা খোলা। ধীরে ধীরে ভেতরে চলে যায় মেঘ। হঠাৎ কেউ তার মাথার পেছনে বাড়ি মারে আর মেঘ জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে, সামনে নিশি বসা। নিশির চোখের নিচে কালো হয়ে আছে। অনেক কান্না করলে যা হয়। মেঘ খেয়াল করে চারদিকে কিছু বোতল, কেরোসিন আর পেট্রোল। নিশির হাতে দিয়াশলাই। কি করতে চাইছে নিশি? নিশি কি করছো তুমি? ছাড়ো আমাকে মেঘ। আমার কাব্যকে আমার থেকে ছিনিয়ে নিতে চাইছিস? আর ছেড়ে দেব? কেউ কাব্যকে নিতে পারবে না। যে চেষ্টা করবে তাকেই জীবন দিতে হবে। নিশি রেগে আগুন। উঠে দাঁড়ায় নিশি। মেঘের গায়ে কেরোসিন আর পেট্রোল ঢালতে থাকে। আর মেঘের মুখ বেঁধে দেয়। তারপর আবার মেঘের সামনে বসে আর এক বোতল মদ হাতে নেয় নিশি। খালেকুজ্জামান নিহিরের কথা শুনে চিন্তিত হয়ে বললেন, এভাবে মেয়ে তুলে আনা যায় নাকি? অস্থির হইয়েন না। নিখিল বাচ্চা মানুষ। আপনিও তাই নাকি? আমি নিখিলের বড় ভাই। ওর ভালো কোনটায় আমি বুঝি। একবার মেয়েটাকে নিয়ে আসলে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। কিছুর কম আছে আমাদের? নেই তো। ওর বাড়ির লোকের কাছে প্রস্তাব দিতে পারতেন। এই মুহূর্তে প্রস্তাব দিলে তারা রাজি হবে চাচা?
হবে না। বিয়ের সময় ঘনিয়ে এসেছে। তার চেয়ে বরং আমি যেটা চাচ্ছি সেটাই করব। আমার শুধু আপনার সহায়তা লাগবে। আমি তো সব সময় আছি। আমি চাই না কাজটা বাইরের কেউ করুক। তাহলে আমি নিজেই করব। তার কথা শুনে খালেকুজ্জামান হাসলেন। মিহির অবাক হয়ে বলল, হাসছেন যে? আপনিও আপনার বাবার মতো হয়েছেন। জানেন তো আপনার বাবাও কিন্তু আপনার মাকে জোর করে বিয়েটা করেছিল। পরে অবশ্য তাদের মিলমিশ হয়ে গিয়েছিল। এই জন্যই তো বলছি একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। খালেকুজ্জামান এর মুখে মায়ের কথা শুনে তার রুমের দিকে এগিয়ে যায় মিহির। আজ সারাদিন মায়ের দেখা পায়নি সে। রুমে আসতেই দেখল তিনি বাবার একটি পাঞ্জাবি জড়িয়ে কিসব আবোলতাবোল বলে যাচ্ছেন। এমনি করেন তিনি। বাবা মারা যাওয়ার পর তার এমন অবস্থা হয়েছে। যদিও চিকিৎসা করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। মাঝে মধ্যে মনে হয় এত টাকা দিয়ে কি হবে, নিজের মাকেই সুস্থ করতে পারছে না সে। মায়ের কাছে আর গেল না মিহির। এখন তার মাথায় চিন্তার পাহাড়, কিভাবে নিখিলকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে এই অপেক্ষাতেই আছে সে। তার জন্য তাকে যা করতে হয় সবই করবে। এই ভেবে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বেরুই সে। শপিং শেষে বাসায় আসতেই আলিয়া খাতুন এগিয়ে এসে বললেন, তোরা কি কি কিনেছিস দেখি। তিনি সব দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। তাইশা বলল, নাফিসা মাকে সব দেখাতো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। এই বলে সে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তার পিছু নেই বুশরা। তাকে থামিয়ে আলিয়া খাতুন বললেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? রাজ্যের কাজ পড়ে আছে বাসায়। আমিও ফ্রেশ হয়ে আসি ফুফু আম্মা, তারপর কাজে হাত লাগাচ্ছি। তাড়াতাড়ি আয়। তাইশা ওয়াশরুমে যাচ্ছিল। তাকে থামিয়ে বুশরা বলল, এইবার বলতো ঘটনা কি? কোন ঘটনা? তোকে কে কেন বিরক্ত করছে? ওহ, নিখিলের কথা বলছিস আপু। নিখিল ফিখিল সেই যেই হোক, তোর সাথে কি সম্পর্ক? আমার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক করার চেষ্টা করছে মানে তোকে ডিস্টার্ব করছে? হু, ফেসবুকে টুকটাক কথা হতো, কতজনের সাথেই তো হাই হ্যালো হয়, ওইরকমই আর কি। এরপর যেই দেখলাম অন্য মতলব, আমি বলে দিয়েছি সামনে ভাই আমার বিয়ে। কিন্তু ব্যাটটা এটা জানার পরেই আমাকে প্রপোজ করে বসে। কেমন ছ্যাচরা দেখো। তারপর আর কি? সেই থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছে। তুই বল এখানে আমার দোষ কোথায়? বিয়ে ঠিক আছে তা তো বলেছি। হাই হ্যালো করলেই কি বিয়ে ভেঙে তার গলায় ঝুলে পড়তে হবে? অসভ্য ছেলে একটা। আশিককে সব বলা উচিত তোর। ওর মাথা গরম, কখন কি করে বসে। আমার মনে হয় এসব পাত্তা না দেওয়াই উত্তম। বিয়েতে ফোকাস করি, এসব বাদ দিই। কোনো ঝামেলা করবে না। আজ ওর ভাইকেও উচিত জবাব দিয়েছি আমি। খারাপ ব্যবহার করেছিস? হু, মোটেও ভালো করিসনি। বুঝিয়ে বলতে পারতি। এদেরকে বুঝিয়ে লাভ নেই। আর এসব ছাড় তো এখন। ভালো লাগছে না, ফ্রেশ হয়ে নে। বুশরা বেরিয়ে রান্নাঘরে আসে। বেসিনেই হাত মুখ ধুয়ে নেয় সে। দুপুর হয়ে আসছে অথচ ভাতটা অবধি রান্না হয়নি। ভাগ্যিস সকালে তরকারি কেটে গিয়েছিল, না হলে বিকাল হয়ে গেলেও কারো পেটে খাবার যেত না। এই ভেবে তাড়াতাড়ি চুলোয় চাল বসিয়ে দেয় সে। আরেকটি চুলোয় দেয় তরকারি। নাফিসা এসে তাকে নিজের ফোনটা দিয়ে বলল, নওয়াজ ভাই ফোন দিয়েছে। নাফিসা সবেমাত্র কলেজে উঠেছে, আর বুশরা অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে। নাফিসার ফোন আছে, অথচ বুশরার নেই। ফুফু কড়াভাবে তাকে নিষেধ করেছে ফোন ব্যবহার না করতে, এতে করে নাকি ঘরের কাজে মনোযোগ দিতে পারবে না সে। তাছাড়া ফোনে কারো সাথে আলাপ চালিয়ে প্রেমের সম্পর্কে জড়াক, এটা ফুফু চায় না। তাই তিনি বুশরাকে ফোন ব্যবহার করতে দেন না। কিন্তু সে ঠিকই তাইশা বা নাফিসার ফোন থেকে মাঝে মধ্যে নওয়াজের সাথে কথা বলে। খুব বেশি কথা না হলেও সে সন্তুষ্ট। সম্পর্কে যে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে তার কোনো দরকার আছে বলে সে মনে করে না। সারাদিনে একটিবার মানুষটির কণ্ঠ শুনতে পেলেই মনটা শান্ত হয়ে যায়। বুশরা দ্রুত ফোন হাতে নিয়ে বলল, হ্যালো নওয়াজ। নাফিসা চলে যায়। ওপাশ থেকে নওয়াজ বলল, কেমন আছো? ভালো। তুমি? ভালো। আর কিছু বলার আগেই আলিয়া খাতুন রান্নাঘরে চলে আসেন। তার উপস্থিতি টের পেয়ে বুশরা ফোনের লাইন তো কাটতে পেরেছে, কিন্তু ফোন লুকোতে সক্ষম হয়নি।
তার হাতে ফোন দেখেই তিনি গজগজ করতে করতে বললেন, রাজ্যের কাজ পড়ে আছে আর তিনি ফোন নিয়ে ব্যস্ত। আমি সব চুলোতে দিয়ে দিয়েছি। চুলোতে দিয়ে পাশে দাঁড়িয়ে ফোন টিপতে হবে? বাসায় আর কোনো কাজ নেই? ঘরটা মুছে দিলেও পারতি। আর তোকে আমি ফোন হাতে নিতে না করেছি না? কার ফোন নিয়েছিস? নাফিসার। নাফিসাকে গলা হাঁকিয়ে ডাকলেন তিনি। সে ছুটে আসতেই তিনি বললেন, ফোন কোথায় থাকে দেখিস না? আপু রান্না বসিয়েছিল তো, আমি বললাম গেম খেলতে, রান্না দেখে দেখে সময় কাটবে। আর কখনো তোর ফোন ওর হাতে দেখলে তোর থেকেও ফোন কেড়ে নেব। বুশরার হাত থেকে সে ফোন নিয়ে দ্রুত চলে যায়। তিনি বললেন, ঘর মুছে সবাইকে খেতে দে, তারপর গোসল করে তুই খেয়ে নিস। এই বলে তিনি চলে যান। বুশরার চোখে পানি চলে আসলো। তার ফুফাও তার সাথে এমনি আচরণ করেন, কিন্তু ফুফু তো তার নিজের কেউ, তারপরেও এমন করেন কেন? তাইশার কাছ থেকে শুনেছে তার বাবা তার খরচের জন্য প্রতিমাসেই টাকা পাঠান। খবর না নিলেও এটা করতে ভুলেন না তিনি। তবুও এই বাড়িতে সে বোঝা হয়ে আছে। তার খুব কষ্ট হয়। নওয়াজ দেশে ফিরলে হয়তো এর শেষ হবে। তুমি কবে দেশে ফিরবে নওয়াজ? এই বলে সে ডুকরে কেঁদে উঠল। জানে না তার এই কান্নার সমাপ্তি আদৌ হবে কি না। সবাই খাওয়া শেষে বুশরা গোসল করতে যাচ্ছে। সেই সময় তার ফুফু এসে বললেন, আমার মেয়ের জামাই এর এত টাকা খরচ করতে তোর লজ্জা করল না? আরে সম্পর্কে তুই ওর বড় হোস, ঠ্যাং ঠ্যাং করে শপিং তো করতে গেলি, সাথে এত টাকা দামের জামা জুতা নিয়ে এলি। কি কাণ্ডরে বাবা! তাইশা বিছানায় শুয়েছিল। মায়ের কথা শুনে উঠে বসে বলল, এসব কি ধরনের কথাবার্তা? আমার বোন হয় ও, আর বোনের জামাই যদি শখ করে কিছু নিয়ে দেয় তাতে সমস্যা কি? তাই বলে এত দামি? আমি তো ভেবেছিলাম সেটাও তোর। এখন বুশরাকে নিজের কাছে নেওয়ার সময় বুঝলাম। বুশরা ক্ষীণ স্বরে বলল, আমার লাগবে না। তাইশায় রাখুক ওটা। ন্যাকামি নিয়ে এসে এখন ঢং করা হচ্ছে। তাইশা রেগেমেগে বলল, তুমি বুশরা আপুকে আরেকটা কথা বললে ভালো হবে না বললাম। আশিক একজন ব্যাংকার ছেলে, তার অনেক টাকা পয়সা আছে। ওর টাকা নিয়ে তোমার ভাবতে হবে না। বেশি মাথায় তুলছিস তো ওকে। দেখবি ওর জন্যই তোর সবচেয়ে বড় ক্ষতিটা হবে। তিনি চলে গেলে মুখে ওড়না চেপে কাঁদতে শুরু করে বুশরা। তাইশা তাকে সান্ত্বনা দিলে সে বলল, কেন ফুফু আমাকে এত ঘৃণা করে কেন? বিকেলের দিকে তাইশা টেইলর এ আসে কাপড় সেলাতে দিতে। আর তখনই এই এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ করে নিহির। তার উদ্দেশ্য তাইশার বাড়ি চেনে যাওয়া। টেইলর এ তাইশা একাই এসেছে। নাফিসা স্যারের কাছে পড়তে গেছে। আর বুশরা তার ফুফুর ভয়ে বের হতে চায়নি। বাসায় অনেক কাজ বলে থেকে গেছে। লোকজনের কাছে জিজ্ঞাসা করে তাইশাদের বাসা চেনে নেয় নিহির। বেশ কিছুক্ষণ গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে বসেছিল সে। দোতলা হলেও আকারে ছোট বাড়িটি। ডিজাইনটাও বেশ পুরাতন। কি দেখে যে তার ভাই এই মেয়েকে পছন্দ করেছে সে বুঝতে পারছে না। হতাশ হয়ে সে ফিরে যেতে থাকে। কিন্তু পথে তাকে গাড়ি থামাতে হয়। একটি মেয়ের দিকে তার চোখ গিয়ে আটকায়। কয়েকটি ছোট মেয়ের সাথে খিলখিল করে হাসছে সে। কি সুন্দর হাসি, আর মেয়েটাও কত সুন্দর। নিহির গাড়ির গ্লাস নামিয়ে মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকে। দুধে আলতা গায়ের রং, তার চুলগুলো কোকড়ানো, সাদা রঙের একটি সালোয়ার কামিজ পরেছে সে। গায়ের রঙের সাথে কামিজের রংটি মিলেমিশে একাকার হয়ে গেছে। আর মেয়েটার হাসির শব্দটাও অদ্ভুত রকমের সুন্দর। তাইশা খেয়াল করল তার দিকে গাড়ির ভেতরে থাকা একটি ছেলে কেমন করে যেন তাকিয়ে আছে। সে আরেকটু খেয়াল করে দেখে ছেলেটিকে। বেশ হ্যান্ডসাম ছেলে তো। এই এলাকায় প্রথম দেখছে। কিন্তু তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? সে একটু অপ্রস্তুত হয়ে যায়। মেয়েগুলোকে বলল, আমি আসি রে এখন। সে চলে যেতে থাকে। একটু গিয়ে পেছনে ফিরে দেখে ছেলেটি গাড়ি থেকে বেরিয়ে তার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। তাইশা লজ্জা পায়। কিন্তু তার মনের মাঝেও ভালো লাগা কাজ করছে। এমন সুদর্শন এক পুরুষ এভাবে অপলকভাবে তাকিয়ে আছে তার দিকে, লজ্জা পাওয়ারই কথা। মেয়েটিকে যতটুক দেখা যায় দাঁড়িয়ে দেখেছে নিহির। এরপর হেসে গাড়িতে উঠে বসে। এসেছিল এখানে অনেকটা রাগ নিয়ে। কিন্তু তার এই রাগ যে কেউ কমিয়ে ফেলবে ভাবতেও পারেনি সে।